গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস ক্রিয়েশন অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেক ভোরবেল উঠে গেছি, মানে সারা এতদিন এসেছি এখানে বেড়াতে, অনেক দিনই হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় এতদিন থেকেছি যেহেতু সবার মনটা খারাপ করে দিয়ে চলে যাচ্ছি একদম ভোরবেলা। কেউ ঘুম থেকে ওঠেনি, আমরাই উঠেছি। তারপরে বৌদিকে ডাকলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাওয়ার সময় দেখা করে না গেলে কেমন একটা হয়ে যায় না, খারাপ লাগে। তো এখনও দেখো কত অন্ধকার, তারপরে চাঁদটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, টোটোওয়ালাকে ফোন করে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, তো সেই মতোই ভোরবেলা চলে এসেছে উনি। আর আমরা যখনই ওই বাড়িতে যাই আমি, তখনই এই টোটো মানে এই কাকুটার নাম্বার নিয়ে রেখেছি, তো ওনাকেই ফোন করি মানে বাড়ি ফেরার সময় বা ট্রেন আবার যখন আসি এদিকে তখন ফোন করি। আর ভোরবেলা স্টেশনে মানে ফার্স্ট ট্রেন, তো সবাই যারা ব্যবসা করে রানাঘাটের দিকে যায় বা কলকাতার দিকে যায় এই ট্রেনটাই ধরে, এটাই ফার্স্ট ট্রেন। তারপর ট্রেন চলে আসলো, আমরা উঠে গেছি ট্রেনে। আর এটা হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন। এই স্টেশনটা কেন জানি না আমার খুব ভালো লাগে, ব্রিজ, তারপরে অনেকটা উঁচু জায়গা, প্ল্যাটফর্মটা, রেল মানে এই রেল লাইনটা অনেক উঁচু, আর নিচে ওই নদীটা দেখা যায়, খুব ভালো লাগে। তাই ভাবলাম একটু ভিডিওটা তোমাদেরকেও শেয়ার করি। আর ট্রেনটা দেখো পুরোপুরি ফাঁকা, কি ভালো লাগছিল একদম ফাঁকা ট্রেনের মধ্যে বসে আমরা। আর যেই মানে এই ট্রেনটা পুরো কোনো আলাদা করে কম্পার্টমেন্ট নেই, মানে একটা একটা গেট থেকে উঠলেই পুরো ভিতরটা দেখা যাবে। দেখো, আর বলতে বলতে আমরা কিন্তু নেক্সট স্টেশন চলে এসেছি কৃষ্ণনগরের দিকে। তো এবার ট্রেন থেকে নামার পালা। তো ট্রেন থেকে নেমে আমরা সরাসরি চলে গেছি বাস স্ট্যান্ডে, বাসে জামালপুরে বাস ধরবো। আর আমাদের বাড়ি যেতে হলে তো জামালপুরে বাসই ধরতে হয়, তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা তো জেনে গেলে। তো যাই হোক, বাসে উঠে না ভাবছিলাম মানে এত দূরে বিয়ে হলে যা হয়, যদিও আমাদের লাভ ম্যারেজ, আর তার জন্য সেরকম একটা আফসোস নেই যে এত দূরে বিয়ে হয়েছে কেন। কিন্তু কি বলতো, এই গরমে যখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম না, প্রচণ্ড গরম তাপ লাগছে, আর গঙ্গার জলও না শুকিয়ে গেছে, মানে নদীতেও জল কম আছে। আর এটা হচ্ছে কোন ব্রিজ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা হলো সেই গৌরাঙ্গ সেতু, যেটাকে আমরা চৈতন্য ব্রিজ নামেও চিনি। আর মায়াপুর ইস্কনটা তার অপোজিটে, মানে এই সাইডটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আমাদের বাড়িটা মায়াপুর মানে নবদ্বীপের কাছাকাছি একটা জায়গা, যেটা হলো জামালপুর। তো এখন তারপর ওখান থেকে বাসটা মানে বাসের কন্ডাক্টর বললো যে ওদিকে আর যাবে না, বাসটা আর কি রেলগেট থেকে এই সাইডে চলে যাবে। তো তারপর আমরা হেমাদপুর থেকে অটো ধরে নিয়েছি। তো অটোওয়ালাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে, মানে ছাড়তেই চাচ্ছে না প্যাসেঞ্জার না হলে। তো অনেক পর তার ছাড়লো, ওনার আর দুটো প্যাসেঞ্জার নিল, নেওয়ার পর তারপরে অটোটা ছাড়লো। তো যেহেতু এটা হিমাদপুরের অটো, মানে জামালপুর আমাদের নিয়ার মার্কেট হয়ে যাবে, তাই জন্য আমাদের আরও সুবিধা হলো, আর নামা লাগলো না। তো তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো রিঙ্কিকে অনেক দিন পর দেখে ভীষণ হ্যাপি, মানে ও যখনই বেড়াতে যায় না কোথাও, তখন ওর মনটা মনে হয় বাড়ির জন্য খারাপ করে, সবাইকে দেখে না, দাদুকে দেখে না, ঠাম্মিকে দেখে না, ওর মনটা ভীষণ খারাপ করে। তো একটু রোগা রোগা হয়ে গেছে ও, সবাই বলছে। তো আমরা আসার পর মা আবার মানে নিরামিষ খায়, তো এই মাছটা তার জন্য নিরামিষই রান্না করেছে। তো আমরা আসার পর আবার মাছ নিয়েছে, বড় একটা রুই মাছ। তো সেটাই আর কি আমি এখন কেটে ভাজবো। মানে সকালে তরকারিটা হয়ে গেছে, মা তো করে ফেলেছে, তার জন্য শুধু মাছের ঝোলটা করব, সেটা দুপুরবেলা করব। আর এখন শুধু মাছটাই ভাজা করব। আর কোথাও বেড়াতে তো যাওয়া না যেন শাস্তি পাওয়া, মানে এত জামাকাপড় ধুতে হবে, গোছাতে হবে, ভাঁজ করে আবার আলমারিতে তুলতে হবে। আর অন্বেষা এদিকে ওকে আমি এসে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে আমার কাজগুলো করতে সুবিধা হয় আর ও একটু রেস্ট পেয়ে যায়। তো দেখো আমি এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর বারবার করে অন্বেষার দিকে দেখছিলাম, মানে ও উঠে না যায় রান্নার আওয়াজ পেয়ে, বা একটা তেল মশলার একটা গন্ধ না, সেই ঝাঁসটা নাকের মধ্যে ঢুকলে তখন কাশি হয়, তার জন্য আমি একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম। তো রুই মাছের ঝোলটা এখন করে ফেলছি দুপুরের জন্য, সকালের খাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন দুপুরের জন্য করে ফেলছি, অন্বেষা যেহেতু ঘুমাচ্ছে। তো টমেটো দিয়ে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করব, আর বেশি কিছু দেবো না সবজি এর মধ্যে। দেখো আমি মশলা দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর কি বলো তো, এত দূর জার্নিং করে আসার পর না আর কোনো কিছু ইচ্ছাই করে না, কোনো কিছু ভালোও লাগে না।
সব কিছুই মানে কোনো মানে ভালো কথাও একটা খারাপ লাগে। আর যেহেতু আমরা এত সকালে বেরিয়েছি না, আমাদের জার্নিংটা না মানে কী বলতো, গরমের মধ্যে জার্নিং মনে হয়নি, মানে ভালো এতটাও শরীরটা খারাপ লাগছে না যতটা মানে লাগার কথা। মানে যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, অন্ধকার থাকতে থাকতে, সেহেতু অতটা কষ্ট হচ্ছে না, গরমটা আমরা ফিল করতে পারিনি। কারণ একদম ফার্স্ট ট্রেন ধরেছি 3টের সময় উঠে, 4:40 ট্রেনটা ধরেছি মাঝেগ্রাম থেকে। তো কৃষ্ণনগর আমরা 6টার মধ্যে পৌঁছে গেছি। আর দেখো বাড়ি আসার পর এত কাজ, মানে সব ধুলোবালি পড়ে গেছে, মা তো সারাদিনই মাঠেই থাকে, আর এই ঘরে তো আমরা চলে যাওয়ার পর আর কেউ ঘুমায়নি। বাড়ি আমরা তো 2-3 জন মানুষ, কিন্তু অনেকগুলো রুম, 2-3টে রুম, তার জন্য এখন সেই বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু অন্বেষা ঘুমাবে আবার রাতে, দুপুরবেলা তো কোনো মতে ওখানে শুইয়ে দিয়েছি ওকে, তার জন্য। আর ধুলোর মধ্যে ভাবছি এগুলো ঝেড়েই নিই, পিঁপড়ে টিপড়ে যদি থাকে, তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড়ও অনেক ভাঁজ করার আছে, ধোয়াধুয়ির ব্যাপার আছে, সেই জন্য বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই গরমে না মানে আগে আমি অনেক দিনই কোনো ব্লগ দিইনি, বড় কোনো ব্লগ দিইনি, চেষ্টা করেছি দেওয়ার, কিন্তু নিজের শরীরটাও খারাপ ছিল, আর ওখানে গিয়ে না সময় পাইনি যে এডিট করার, সময় পাইনি বলতে, ওখানে আমার দাদার মেয়ে আছে, ও একটা বাচ্চা, আমার মেয়ে, দুজনেই সেম বয়স বলতে আমার দাদার মেয়েটা নেশার থেকে 3 মাসের কি 3.5 মাসের এরকম বড়, সেই জন্য আর ওদেরকে নিয়েই সময়টা কেটে গেছে। আর ওখানে তো গায়ে গায়ে বাড়ি, মানে সেইভাবে আমি ফোনের কোনো কাজ করতে পারি না, ভয়েস দেওয়া এগুলো কোনো কিছু করতে পারি না। যখনই কোনো কিছু করতে চাই, কেউ না কেউ চলে আসে, তারপর অনেক দিন পর যাই, এ আসে কথা বলতে, ও আসে দেখা করতে, এরকমটা হয়। তো যাই হোক, ওখানে যাওয়ার পর একজনের সাথেই আমার দেখা হলো না, সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। তো ও এখন অনেক দিন বাড়ির বাইরেই ছিল, এখন আবার শ্বশুরবাড়িতে চলে গেছে, তার জন্য আর দেখা করা হয়নি গরমে। মানে আমার যখন সময় হচ্ছে ওর তখন সময় হয়নি, আর ওর যখন সময় হচ্ছে আমার তখন সময় হয়নি, এরকম একটা ব্যাপার। তো দেখো অনেকগুলো জামা কাপড় সেই সব কিছু কিছু ধুয়েছি, কিছু কিছু ধোয়া বাকি আছে, তো সেগুলো আর কি পরের দিন কমপ্লিট করবো ভাবছি। আজকে আর কিছু হবে না, কারণ গরমে আর কিছু ভালো লাগছে না। ভাগ্যিস সকাল করে বেরিয়েছিলাম, নাহলে বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়ে যেত। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, তারপরে ঘরটা মুছলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আজকের মতো কাজ। আর বিকালবেলা আমরা প্রত্যেক দিনই ঘরটা মুছি, মানে 2বার করে আমাদের ঘর মোছা হয় আর কি। তো অনেকটাই ধুলো পড়ে গেছে দেখো, তার জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। শোকেজের নিচে, আলমারির নিচে ওই ধুলো পড়ে গেছে, মানে প্রত্যেক দিন বাড়ির মানে একদম রোডের পাশে তো বাড়ি, মানে সাইডে একটা বাড়ির পরে, তো প্রচণ্ড বাস অটো এসব যায়, তার ধুলোগুলো আর কি সব উড়ে উড়ে চলে আসে সেরকম। আর গরমের দিন না একটু ধুলোটাই বেশি পড়ে, তো যত মানে ঝাড় দিচ্ছে মনে হচ্ছে যেন ভালোই লাগছে না, আরও পরিষ্কার করলে ভালো হতো, এরকমটা মনে হচ্ছে। মানে আমার সবসময় মনে হয় কি ঘরটা সুন্দর, আমার বিছানাটা, আলমারিটা, আমার শোকেস, আলনা সব কিছু গোছানো থাকবে, জামাকাপড় ভাঁজ করা থাকবে, এরকমটা আমার বেশি ভালো লাগে। আর এই ব্যাগটা, বাজারের ব্যাগটা ওই খাটের সাথে ঝুলানো আছে, কেন ওটা বাবা নিয়ে এসেছে, ওর মধ্যে করে মিষ্টি এনেছিলো, তার জন্য ওই ব্যাগটা আলাদা করে আনা হয়েছে, তো ওটা ওইভাবে রেখেছি, দেখতে ভালো লাগছে না জানি, কিন্তু বাবা আবার যখন চলে যাবে তখন ওটা আর কি ফাঁকা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটাকে মুছে ফেলবো। প্রথমে আমি প্লাস্টিকের একটা বড় বালতিতে জল নিয়ে রেখেছিলাম দুপুরবেলা ঘর মুছবো বলে, তারপরে আবার একটা স্টিলের বালতিতে ঘর মোছার জন্য জল নিয়েছি। তো আমার মনে নেই যে আগে আমি প্লাস্টিকের বালতিতে জল নিয়ে রেখেছি, তার জন্য আর কি 2টো বালতিতেই জল হয়ে গেছে। তো এখন কি করব, এই বালতির জল, যেহেতু ঘরটা ভালোই ধুলো মনে হচ্ছে, আজকে আবার ধান এনেছে বাড়িতে আসার পরে দেখলাম লেবাররা ধান ঝেড়ে ঘরে তুলে দিয়ে গেছে বারান্দায়, তো তার জন্য এই বালতির জলটা দিয়ে ঘরের ভেতরটা মুছে নেবো, তারপরে নোংরা হয়ে গেলে ফেলে দিব, আর তারপর প্লাস্টিকের বালতির জলটা দিয়ে বারান্দাটা মুছে নেব। আর আজকে একটু বসে বসেই ঘরটা মুছে নিচ্ছি, গরমে বসতেও এরকম কষ্ট হচ্ছে ভীষণ। তো আর যে এটা ছিল, মুখটা ছিল, ওটা না অনেক পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড যাওয়ার পর আর কি ওটা কেনা হয়েছিল, প্রায় তো 1 বছর হয়ে গেল আমার হাজব্যান্ড গেছে বাইরে, তো সেজন্য ওটাও আর কি অনেক পুরনো হয়ে গেছে।
1 বছরের কাছে হয়ে গেছে, ওটা দিয়ে আর মোছা যাচ্ছে না, একদম জং পড়ে ডান্ডাটা ভেঙে গেছে। আর ওর যে ইগুলো সুতোগুলো ওগুলোও পচে পচে গেছে, মানে সব প্রত্যেকদিন জল দিয়ে মোছা হয় না, ওগুলো নরম হয়ে গেছে আর কিছু হচ্ছে না, মোছা যাচ্ছে না, বারবার ছিঁড়ে যাচ্ছে। কোনো ঘর মুছতে যাওয়ার সময় কোনো কিছুতে একটু বেঁধে গেলেই সেখানেই ছিঁড়ে থেকে যাচ্ছে। তো তার জন্য ভাবছি হাত দিয়েই মুছে নিই। আর দেখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মানে নিজের মনটাও ভালো লাগে, ভীষণ একটা ফ্রেশ মনে হয়। আমার তো সারাক্ষণ ঘর গোছাতেই খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ঘরটা আমার মোছা হয়ে গেছে, এবার বারান্দাটাও অর্ধেক মোছা হয়ে গেছে, এই ঠাকুর ঘরের সামনে এই দিক থেকে মুছলে হয়ে যাবে। আর কি বলো তো, মানে এতটাই গরম পড়েছে, মানে প্রতিটা মানুষই, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক মানুষই তো এই গরমে হার্ট অ্যাটাক করে মারাই যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড যেখানে আছে সেখানে একটা ছেলেও আমার হাজব্যান্ডের সাথেই ডিউটি করে। তো তার বাড়ি হচ্ছে চাকদানা হাবড়া, এদিকে কোথাও একটা হবে। তার বাবাও নাকি মারা গেছে। তো কীরকম একটা সিচুয়েশান, ও বিদেশে, ওর বাবা মারা গেছে। এবার ওর বাবাকে মানে ও যেহেতু একটাই ছেলে, বাবাকে তো দেখতে আসতেই হবে। আর একটা ছেলে বলে কথা না, সবার বাবাকে দেখতে চায় আর কি মারা যাওয়ার পর। তো যাই হোক, ওর যেহেতু ওই মুখে আগুন দেবে তার জন্য আর কি চলে আসছে। তো এইগুলো মানে গরমের মধ্যে না সবসময় মাথার মধ্যে এইসব চিন্তাভাবনাই করে কাজের মধ্যে দিয়ে মনে হয় কি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কখন যে কার কী বিপদ হয়ে যায় বলা যায় না। তো সেই টেনশানে আর কি মাথার মধ্যে করে, যেহেতু মা বাবাও সারাদিন মাঠে থাকে, ওনাদেরকে বারণ করলেও শোনে না, ওনাদের মন মতো সবসময়। আর ওনারা এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, ওনারা শুনবেও না। তো যাই হোক, সবসময় সুস্থ যাতে থাকে সেই কামনাটাই করি। কারণ বাড়িতে আমি একা এখন, আমার হাজব্যান্ড বাইরে, আর আমি, মা, বাবু, অন্বেষা, আমরা এই কজনই বাড়িতে আছি। সেজন্য সবসময় একটা টেনশান কাজ করে। তো দেখো, ঘরটার মোছার পর একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে খেয়ে নিচ্ছি। মানে জল যতই খাচ্ছি তৃষ্ণা আর মিটছে না, মনে হচ্ছে কি আরও খেয়ে নিই জল। তো তারপরে একটু ফ্রেশ হয়ে অন্বেষাকে নিয়ে একটু বদমাইশি করছিলাম। এটা কি গণেশ দাদা? এটা না না কেমন করে গণেশ দাদা, কেমন করে? না না, এটা হাম্পি দিয়ে দাও, দাও। আর অন্বেষা বুঝতে পারছিল যে আমি ভিডিও করছি, তাই ও একটু বেশি করে এক্সপ্রেশন দিচ্ছে আর একটু লজ্জা পাচ্ছে। এই পুতুলটা হচ্ছে অনেকদিন আগের, যে অন্বেষা হওয়ার আগের একটা পুতুল কিনেছিলাম। মানে অনেক আশা নিয়ে যে যখন আমার একটা বেবি হবে তখন এই পুতুলটা নিয়ে খেলবে, তাই গণেশ ঠাকুরটা কেনা হয়েছিল। তো মানে এভাবে যে কখনো খেলবে সামনাসামনি, আগে তো মানে অনুমান করেছিলাম, ভেবেছিলাম যে এরকমটা হবে ওরকমটা হবে, কিন্তু এখন সামনাসামনি খেলছে, মানে কতটা ভালো লাগছে। একটা স্মৃতি যে অনেকদিন আগে কিনেছি, এখন সেটা নিয়ে আমার বেবি খেলছে, সত্যি খুব ভালো লাগছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা।